পদার্থের কঠিন অবস্থা, যেটাকে সলিড স্টেট বলা হয়, ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার, ফিজিক্যাল পার্টের প্রথম চ্যাপ্টার। এটা একদমই নতুন চ্যাপ্টার। এর আগে কঠিন অবস্থা তোমরা পড়োনি আমার মনে হয়, কিন্তু ক্লাস 11-এ তোমরা গ্যাসিয়াস স্টেট আর লিকুইড স্টেটটা পড়ে নিয়েছো। পদার্থের গ্যাসীয় অবস্থা আর তরল অবস্থা এটা ক্লাস 11-এ ছিল। পদার্থের কঠিন অবস্থাটা এটা ক্লাস 12-এ দিয়েছে। পদার্থের তিনটে ভৌত অবস্থা আমরা জানি, যে কোনো পদার্থের তিনটে ভৌত অবস্থা। স্টেবল বা স্থায়ী তিনটে ভৌত অবস্থা আছে। একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা তরল অবস্থা, আর একটা গ্যাসীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা। এবার পদার্থে এই তিনটে অবস্থাতেই থাকে কেন, বা কখন সে কঠিন অবস্থাতে থাকবে, কখন সে তরল অবস্থাতে থাকবে, আর কখন সে গ্যাসীয় অবস্থায় থাকবে, সেটা নির্ভর করে দুটো শক্তির ওপরে। আমরা জানি কঠিন পদার্থ হোক, গ্যাসীয় পদার্থ হোক বা তরল পদার্থ হোক, তার মধ্যে যে কণা থাকে, কণা বলতে এখানে পরমাণু, অণু বা আয়ন, সেই পরমাণু, অণু বা আয়ন যদি খুব কাছাকাছি থাকে, তাদের আণবিক আকর্ষণ বল খুব বেশি থাকে, তাহলে সেটা কঠিন অবস্থায় থাকে। আণবিক আকর্ষণ বল বা অণুগুলো যদি তুলনামূলক একটু দূরে দূরে থাকে, তাহলে সেটা তরল অবস্থায় থাকে। আর একদমই দূরে দূরে থাকে, যেখানে আণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, সেইটাকে বলা হয় গ্যাসীয় অবস্থা। তার মানে দুটো বল কাজ করে। কোনো পদার্থের অণু, পরমাণু বা আয়নের ওপর দুটো বল কাজ করে। একটাকে বলা হয় তাপীয় শক্তি, থার্মাল এনার্জি, আর একটা হচ্ছে আণবিক আকর্ষণ বল। আণবিক আকর্ষণ বল, বুঝতেই পারছো, নাম দুটো শুনে বোঝাই যাচ্ছে। তাপীয় শক্তি কি করবে, কণাগুলোকে দূরে নিয়ে যাবার চেষ্টা করবে, কণাগুলো মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি করবে। তাপীয় শক্তিগুলো কণার মধ্যে একটা গতি সৃষ্টি করবে বা তাদেরকে দূরে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর আণবিক আকর্ষণ বল তাদেরকে আকর্ষিত করে কাছে আনার চেষ্টা করবে। এবার গ্যাস, যদি পদার্থটা অবস্থায় গ্যাসীয় অবস্থা হয়, তার মানে তাদের তাপীয় শক্তি অনেক বেশি হয়। গ্যাসীয় পদার্থের থার্মাল এনার্জি বা গ্যাসীয় পদার্থের তাপীয় শক্তিটা অনেক বেশি হয় আণবিক আকর্ষণ বলের তুলনায়, গ্রেটার দেন থাকে গ্যাসের ক্ষেত্রে। তরলের ক্ষেত্রে গ্যাসের তুলনায় কম থাকে তাপীয় শক্তি, আর আণবিক আকর্ষণ বল গ্যাসের তুলনায় বেশি থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে আণবিক আকর্ষণ বলটা অনেক বেশি থাকে। আমি যেহেতু এইদিকে আণবিক আকর্ষণ বল লিখেছি, তার মানে তাপীয় শক্তিটা খুব কম থাকে আণবিক আকর্ষণ বলের তুলনায় কঠিন পদার্থের ক্ষেত্রে। থার্মাল এনার্জির তুলনায় অ্যাট্রাকশনটা, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক অনেক বেশি থাকে, সেই জন্য পদার্থটি কঠিন অবস্থায় অবস্থান করে। আচ্ছা, আমরা জানি যে কোনো পদার্থের তিনটে এনার্জি কাজ করে। একটা ট্রান্সলেশন এনার্জি, স্থানান্তরজনিত শক্তি, গতি, শক্তি নয়, ভুল বললাম। তিনটে টাইপের গতি। একটা হচ্ছে ট্রান্সলেশন এনার্জি, ট্রান্সলেশন গতি। একটা হচ্ছে ভাইব্রেশনাল এনার্জিও বলতে পারি, ভাইব্রেশনাল এনার্জি। আর একটা হচ্ছে রোটেশনাল এনার্জি। ট্রান্সলেশন এনার্জি মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়ার জন্য যে এনার্জি, তাকে ট্রান্সলেশন এনার্জি বলা হয় বা স্থানান্তরজনিত শক্তি। আর
ভাইব্রেট যদি করে, একটা অ্যাক্সিস বরাবর যদি রোটেট ভাইব্রেশন করে, ভাইব্রেশন কিরকম হতে পারে না, একটা দুটো কণা আছে একসাথে যুক্ত হয়ে আছে, অণু অণু অবস্থায় আছে, তাহলে এরকমভাবে স্ট্রেচ করতে পারে, ভাইব্রেট করতে পারে, বা একটাকে স্টপ রেখে একটা অ্যাটম স্টপ রেখে আরেকটা স্ট্রেচ করতে পারে এরকম, বা দুটোই একসাথে স্ট্রেচ করতে পারে। আর রোটেশনাল কি, যদি দ্বিপারমাণবিক থাকে তাহলে তারা অ্যাক্সিস বরাবর রোটেট করে, একটাকে স্থির রেখে একটা রোটেট করে, বা একসাথে দুটোই রোটেট করে। কঠিন পদার্থের ক্ষেত্রে ট্রান্সলেশন এনার্জিটা কম থাকে, যেহেতু থার্মাল এনার্জি কম, তাহলে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরটা এরা কম করে, কণাগুলো এক জায়গায় স্থির অবস্থায় থাকে, কাছাকাছি অবস্থায় থাকে, ফিক্সড অবস্থায় থাকে। তবে ওই কণাগুলো যে অবস্থানে থাকে সেই অবস্থানের সাপেক্ষে তারা কম্পিত হতে পারে, একটা জায়গায় থেকে কম্পিত হতে পারে। এখন কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য থাকবে নিশ্চয়ই, যেমন গ্যাসীয় বা তরল পদার্থের বৈশিষ্ট্য পড়ে নিয়েছি আমরা ক্লাস 11-এ। কঠিন পদার্থের বৈশিষ্ট্য আমরা পড়বো, যে পদার্থ যদি কঠিন অবস্থায় থাকে তাহলে কিরকম তার বৈশিষ্ট্য হবে, কম্পেয়ার করে পড়তে পারি তরল বা গ্যাসের তুলনায়। প্রথমত যেটা থাকে, কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। তাহলে কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো একটু বলে দিচ্ছি, যাদের কাছে বই আছে বইটা কাছে রাখবে আর আন্ডারলাইন করবে যে জায়গাগুলো বলছি। প্রথম হচ্ছে যে একটি নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আকার ও আয়তন থাকবে প্রথম। তরল পদার্থের ক্ষেত্রে আমরা জানি কোনো আকার নেই, একটা আয়তন আছে কিন্তু আকার নেই। গ্যাসীয় পদার্থের আকারও নেই, আয়তনও নেই। কঠিন পদার্থের কি হবে, কঠিন পদার্থের একটু আগেই আমি আলোচনা করলাম যে কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো থাকবে, অণু, পরমাণু বা আয়ন, তাদের মধ্যে আকর্ষণ বলটা তীব্র থাকবে, আন্তর আণবিক আকর্ষণ বলটা তীব্র থাকবে। যেটা তরল বা গ্যাসে এত বেশি থাকে না, তরলে একটু বেশি থাকে গ্যাসের তুলনায়, গ্যাসে একদমই থাকে না, তাই কণাগুলো অনেক দূরে দূরে থাকে। আর কি থাকে দেখো, যেহেতু কণাগুলোর মধ্যে পরস্পরের কাছাকাছি থাকা বা ঘন সন্নিবিশিষ্ট আবদ্ধ থাকার একটা প্রবণতা থাকে, তাই কণাগুলোর মধ্যে যে ফাঁক থাকে, মধ্যকার কণাগুলো, একটা কণার সাথে আরেকটা কণার মধ্যে যে গ্যাপ থাকে সেটা খুব কম পরিমাণে থাকে। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে গ্যাপটা কম কম থাকে, কাছাকাছি থাকে বলে, সেই জন্য এইগুলো কি হবে, দৃঢ় হবে, রিজিড হবে, দৃঢ় বা রিজিড হবে, যেহেতু কণাগুলো খুব কাছাকাছি থাকে, কোনো গ্যাপ থাকে না। আর কি হবে, এরা হবে ইনকম্প্রেসেবল, অসংনম্য। ইনকম্প্রেসেবল, এটার মানে কি, অসংনম্য মানে কি, আমি পড়েছি, দেখবে তোমরাই পড়েছো তরল আর গ্যাসীয় স্টেটে গ্যাসগুলোকে কম্প্রেস করা যায়, মানে সংকুচিত করা যায়, প্রেস করে তাদেরকে কাছাকাছি আনা যায়। আমরা জানি গ্যাসকে চাপ দিলে, প্রেসার দিলে সেটা গ্যাস থেকে, গ্যাসের অণুগুলো কাছাকাছি আস্তে আস্তে একটা সময় তরলে সে পরিণত হয়। যাকে এই কম্প্রেস করা যায় তাকে বলা হয় কম্প্রেসেবল, সংনম্য বলা হয়। আর যাকে কম্প্রেস করা যায় না, সংকুচিত করা যায় না, তাকে বলা হয় ইনকম্প্রেসেবল বা অসংনম্য। তুমি বুঝতে পারছো যে কঠিন পদার্থের কণাগুলোকে কম্প্রেস করা যাবে না, তাই একে ইনকম্প্রেসেবল বলছি। গ্যাসের ক্ষেত্রেই কম্প্রেস করা যায়, তরলেও সেরকম কম্প্রেস করা যায় না, তরল পদার্থকেও আমরা সংনম্য বলবো না পুরোপুরি, অল্প একটু হলেও হবে। আর একটা কি, এদের ঘনত্ব যেহেতু কাছাকাছি থাকবে, আকর্ষণ বল অনেক বেশি, দৃঢ় হবে, অসংনম্য হবে, এদের ঘনত্ব, ঘন সন্নিবিশিষ্ট থাকার জন্য এদের ঘনত্ব কি হবে, কঠিন পদার্থের ঘনত্ব তরল আর গ্যাস পদার্থের তুলনায় কি হবে, বেশি হবে। তরল এবং গ্যাসের তুলনায়
অনেক বেশি হবে। বুঝতে পারছো যে কঠিনে সব থেকে বেশি, তারপরে তরলে ঘনত্ব একটু আছে, গ্যাসে প্রায় নেই বললেই চলে, গ্যাস ততটা ঘনত্ব আমরা বলি না। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি যদি কোনো পদার্থের মধ্যে থাকে তাহলে তাকে আমরা কঠিন পদার্থ বলবো। এখানে বন্ধু বুঝতে পেরেছি, এগুলো আগেকার পড়া বা ছোটবেলা থেকেই তোমরা পড়ে আসছো কঠিন পদার্থের বৈশিষ্ট্য। পরের আমরা পয়েন্টে যাব, কঠিন পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। কঠিন পদার্থের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ সলিড। শ্রেণীবিন্যাস, এগুলো রিডিং তুমি পড়বে। দুই ভাগে ভাগ করা যায়, কঠিন পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে এই বিন্যাসটা হচ্ছে? কঠিন পদার্থ যে সকল কণা দিয়ে তৈরি, এখানে কণা আমি যখনই বলবো, কনস্টিটিউয়েন্ট পার্টিকেল যখনই বলবো কণা, এটা বললেই তুমি ভাববে সেটা কঠিন পদার্থের কণা বলতে পরমাণু হতে পারে, অণু হতে পারে বা আয়ন হতে পারে। যখনই আমি কণা বলবো তখন তুমি এই তিনটে জিনিস ভাববে, হয় পরমাণু, অণু বা আয়ন। তাহলে কঠিন পদার্থের যে শ্রেণীবিন্যাসটা করছি সেটার ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে এই যে কণাগুলো আছে সেই কণাগুলোর বিন্যাসের শৃঙ্খলতা, অর্থাৎ কীভাবে অ্যারেঞ্জ হয়ে আছে সেই অ্যারেঞ্জের ওপর ভিত্তি করে, অ্যারেঞ্জমেন্টের ওপর ভিত্তি করে এই শ্রেণী বিভাগটা করা হয়েছে। মেন ভিত্তি এটাই। দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় কেলাসাকার কঠিন পদার্থ, ক্রিস্টালিন সলিড সাবস্টেন্স। কেলাসাকার কঠিন পদার্থ, আমি আর কঠিন পদার্থ লিখছি না। আর একটাকে বলা হয় অনিয়তাকার কঠিন পদার্থ। অনিয়তাকার কঠিন পদার্থ, একে বলা হয় অ্যামরফাস সলিড। একে বলা হয় ক্রিস্টালিন সলিড, অ্যামরফাস সলিড। ক্রিস্টালিন সলিডের কিছু বৈশিষ্ট্য আছে, সেই জন্য তাকে কেলাসাকার কঠিন পদার্থ বলে। অনিয়তাকার বা অ্যামরফাস সলিডের কিছু বৈশিষ্ট্য আছে, সেই জন্য তাকে অনিয়তাকার কঠিন পদার্থ বলা হয়। আমি আগে কেলাসাকার কঠিন পদার্থকে নিয়ে আলোচনা করছি। একটা পদার্থকে কখন কঠিন কেলাসাকার বলবো প্রথমেই বলে দিয়েছি। দেখো, যেহেতু এর শ্রেণীবিভাগটা হয়েছে বিন্যাসের শৃঙ্খলার ওপরে, তার মানে কঠিন কেলাসাকার পদার্থের কণাগুলোর বিন্যাস আর অনিয়তাকার কণাগুলোর বিন্যাস আলাদা হবে, এটা বোঝাই যাচ্ছে। এছাড়া কঠিন পদার্থের ওই আলাদা বিন্যাস থাকার জন্য কিছু বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যগুলো অনিয়তাকার পদার্থে থাকবে না। যেমন কঠিন পদার্থ থাকবে কি সুনির্দিষ্ট বিন্যাস, প্রথমেই বলছি সুনির্দিষ্ট বিন্যাস থাকবে। এবং সুশৃঙ্খল বিন্যাস থাকবে। ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপও থাকবে। আর একটা বিন্যাস যেটা থাকবে সেই বিন্যাসটা থাকবে একটা প্যাটার্ন মেনে থাকবে, নির্দিষ্ট প্যাটার্নে থাকবে। যেমন ভাবো এইখানে কণাগুলো, কঠিন পদার্থের কেলাসাকার কণাগুলো এরকম ভাবে সাজানো আছে ধরে নাও। আর দু রকম কণা দিয়ে তৈরি, সাপোজ এ বি, বা আমি এরকম ভাবে একটাকে কালো রঙের দাগ দিয়ে দিচ্ছি, একটা সাদা, আবার একটা কালো সাদা, এরকম ভাবে নির্দিষ্ট একটা প্যাটার্ন হতে পারে। এই প্যাটার্নও হতে পারে, বা হতে পারে দুটো কালো একটা সাদা, আবার দুটো কালো, আবার একটা সাদা, আবার দুটো কালো, এরকম একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে। আবার ভেবে না নিচের দিকে আবার সাদা, আবার কালো অ্যাটম, এরকম ভাবে সাজাচ্ছি আমি। এরকম একটা প্যাটার্ন সে মেনটেন করবে।
আর এই প্যাটার্নটা বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকবে। লং রেঞ্জ অ্যারেঞ্জমেন্ট হবে। বিন্যাসের এই শৃঙ্খলা বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকবে। এই যে অর্ডার, এই অর্ডারটা লং রেঞ্জ অর্ডার হবে। এই পয়েন্টটাও মনে রাখবে, এটা হবে লং রেঞ্জ অর্ডার। আমি আর কন্টিনিউ করলাম না, একই রকম ভাবে প্যাটার্নটা সে মেনটেন করবে। বাংলায় বলে দিলাম কি, বিন্যাসের এই শৃঙ্খলা বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকবে। তাহলে অনিয়তাকার কঠিন পদার্থগুলো আমি যখন ডিসকাস করব তখন বুঝতেই পারছো যে এইটা সুনির্দিষ্ট সুশৃঙ্খল বিন্যাস হবে না। এটা আমি একটু পরে আলোচনা করছি, তখন এটা আবার বলবো। লং রেঞ্জ অর্ডার বা সুনির্দিষ্ট বিস্তৃত থাকবে। এবার এই লং রেঞ্জ অর্ডার আর একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকার জন্য এর একটা নির্দিষ্ট আকার থাকবে, নির্দিষ্ট আকার থাকবে, নির্দিষ্ট জিওমেট্রিক্যাল শেপ থাকবে। যেমন অনেকগুলো শেপের কথা আমরা পড়বো, কিউবিক শেপ, টেট্রাগোনাল শেপ, অর্থরম্বিক শেপ, মোনোক্লিনিক শেপ, রম্বোহেড্রাল শেপ। এই শেপগুলোর সম্পর্কে পড়বো। আর বইতে এই ছবিগুলো আমরা দেখতে পারবো, এরকম টাইপের। এই ছবিটা পরবর্তীকালে যারা বই ঘাটাঘাটি করেছো তারা দেখেছো। এই যে নির্দিষ্ট শেপ আছে, কঠিন কেলাসাকার পদার্থে কিন্তু এটা এইরকম নির্দিষ্ট আকার থাকবে, জিওমেট্রিক্যাল শেপ থাকবে। অনিয়তাকার পদার্থে কিন্তু এরকম জিওমেট্রিক্যাল শেপ থাকবে না। নামগুলো দেখে নেবে: ঘনকাকার, চতুস্তলকীয়, ষড়ভুজাকার, হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, অর্থরম্বিক, মোনোক্লিনিক, ট্রাইক্লিনিক। এগুলো আকৃতির নাম, এগুলো নিয়ে ডিসকাস করবো আমরা, এগুলো আকারের নাম। তাহলে এর নির্দিষ্ট আকার থাকবে। আর কি থাকবে? এর একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। নির্দিষ্ট গলনাঙ্ক কেন থাকবে? যেহেতু কণাগুলো সুনির্দিষ্টভাবে বিন্যস্ত আছে, আর এই বিন্যাসটা বহুদূর পর্যন্ত বিস্তৃত আছে, কণাগুলোর মধ্যে আকর্ষণ বল একটা নির্দিষ্ট আছে, তাই এদেরকে যখন গলাবো তখন একটা নির্দিষ্ট গলনাঙ্ক পাবো, যাকে বলা হয় শার্প মেল্টিং পয়েন্ট। শার্প মেল্টিং পয়েন্ট, একটা পয়েন্ট পাবো। পয়েন্ট মানে বুঝতেই পারছো যে একটা নির্দিষ্ট তাপমাত্রাতে সে গলতে শুরু করবে এবং সেই তাপমাত্রাতে সমস্ত কঠিন কেলাসাকার পদার্থটা গলে যাবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, NaCl। NaCl একটি কঠিন কেলাসাকার পদার্থ। এই NaCl এ আমি একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ে যদি একে হিট করতে শুরু করি, তখন সেই কঠিন পদার্থটা প্রায় 800°C টেম্পারেচারে গলতে শুরু করবে, আর সেই টেম্পারেচারেই গলে যাবে। এরকম নয় যে 800-তে শুরু করবে আর সেটা 900 পর্যন্ত টেম্পারেচার বাড়ালে তবে গলবে। এইটা কার ক্ষেত্রে হয়? অনিয়তাকার পদার্থের ক্ষেত্রে কিন্তু হয়। আমি যখনই অনিয়তাকার পদার্থ বলবো তখন এগুলো বলবো। যেমন এখনই যদি বলি সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল বিন্যাস থাকবে, তাহলে এটা কি থাকবে? সুনির্দিষ্ট সুশৃঙ্খল বিন্যাস থাকবে না, সুশৃঙ্খল বিন্যাস থাকবে না। এইখানে যে অ্যারেঞ্জমেন্টটা থাকবে সেখানে কোনো রকম প্যাটার্ন মেনটেন করবে না। কণাগুলোর যে বিন্যাস সেখানে কোনো প্যাটার্ন মেনটেন করবে না। সাপোজ এটা ছিল এ বি এ বি এ বি এ বি, এরকম এ বি এ বি এরকম ছিল। এটা ভেবে নাও এ আছে বা কালো রঙের কণা আছে, তারপরে ভেবে নাও তিনটে সাদা আছে, তারপরে আবার কালো আছে, আবার দুটো কালো আছে, আবার সাদা আছে দুটো, আবার নিচের দিকে ভেবে নাও এ আছে, বি আছে, আবার এখানে সবগুলোই বি আছে বা সবগুলোই সাদা আছে, আবার তার মধ্যে একটা কালো আছে, আবার এটাও কালো, এ অ্যাটম আছে। এরকম কোনো নির্দিষ্ট এর প্যাটার্ন নেই। এরকম কোনো প্যাটার্ন মেনটেন সে করছে না। এই বিন্যাসটা এরকম বিন্যাস দেখাবে। আর যদিও এই প্যাটার্নটাই, এটাও কিন্তু লং রেঞ্জ অর্ডারে থাকবে না, শর্ট রেঞ্জ অর্ডারে থাকবে, বেশি দূর পর্যন্ত বিস্তৃত থাকবে না।
শর্ট রেঞ্জ, সুশৃঙ্খল বিন্যাস, কম দূর পর্যন্ত বিন্যাস থাকবে। এই প্যাটার্নটাও সে বেশি দিন মেনটেন করতে পারবে না। আর এর কোনো নির্দিষ্ট আকার থাকবে না, জ্যামেট্রিক্যাল আকার বা জ্যামিতিক আকার নেই। নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, শর্ট রেঞ্জ অ্যারেঞ্জমেন্ট থাকবে। এর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে না। অনিয়তাকার পদার্থের, কঠিন পদার্থের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। এইখানে শার্প মেল্টিং পয়েন্ট পাওয়া যায় কঠিন পদার্থে, কেলাসাকার পদার্থের। আর এইখানে কি হয়, এইখানে একটা রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট পাওয়া যায়। রেঞ্জ অফ টেম্পারেচার বলতে পারি। রেঞ্জ অফ টেম্পারেচার একটা নির্দিষ্ট রেঞ্জে গলতে শুরু করে। যেমন অনেক অনিয়তাকার পদার্থ, সাপোজ কাঁচ একটা অনিয়তাকার পদার্থ, একে যদি হিট করতে শুরু করি তাহলে 1400 ডিগ্রিতে সে গলতে শুরু করবে, কিন্তু কিছুক্ষণ এই টেম্পারেচারে গলার পর সে আর গলবে না। টেম্পারেচার তোমাকে বাড়াতে হবে, তাহলে সে সমস্ত কাঁচটা গলতে শুরু করবে। দেখা যাচ্ছে যে 1400 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেডে পুরো কাঁচটা সে গলতে শুরু করলো। তখন একটা রেঞ্জ পাবে, টেম্পারেচার বা মেল্টিং পয়েন্টের একটা রেঞ্জ পাবে। আর যেটা বলছিলাম, কঠিন কেলাসাকার পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। এইটা দৃঢ় হবে, অসংনম্য হবে। এটা একটু আগেও বলে দিয়েছি, কঠিন পদার্থ দৃঢ় হয়। এটা দৃঢ় হবে, অসংনম্য হবে, রিজিড হবে। এইটা অনিয়তাকার কঠিন পদার্থগুলো কিছুটা দৃঢ় হবে আর সংনম্য হবে। অল্প একটু একে কম্প্রেস করাও যায়, অল্প হলেও কম্প্রেস করা যায়। কঠিন পদার্থ কেলাসাকার হলে একদমই কম্প্রেস করা যাবে না, কিন্তু অনিয়তাকার পদার্থ যদি হয় তাহলে অল্প দৃঢ় হবে আর তাকে কিছুটা কম্প্রেস বা সংনম্য করা যাবে। বইতে যে জায়গাগুলো এই পয়েন্টগুলো আছে আন্ডারলাইন করে করে রাখবে, রিডিং পড়বে। কিছুটা দৃঢ় হবে ও সংনম্য হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আমরা এরকম ভাবে কম্পেয়ার করে পড়বো, তাহলে বেশিক্ষণ মনে রাখতে পারবো বা বেশিটা মনে রাখতে পারবো। এর পরের যে পয়েন্টটা আছে, কঠিন কেলাসাকার পদার্থের একটা বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা আমি পরের পাতায় আলোচনা করছি। আর পরীক্ষায় সেখান থেকে একটা কোশ্চেনও থাকে। পদার্থটা যদি কঠিন কেলাসাকার হয় তাহলে তার একটা বৈশিষ্ট্য আছে বা একটা ধর্ম আছে, যাকে বলা হয় অসমসারক ধর্ম। ইংলিশে বলা হয় অ্যানিসোট্রপিক। তাহলে কঠিন কেলাসাকার পদার্থগুলো হবে অসমসারক বা অ্যানিসোট্রপিক। আর অনিয়তাকারটা কি হবে একটু পরেই বলছি। এই যে পরীক্ষায় কোশ্চেন দেয়, একটা কোশ্চেনটা লিখেও রাখো এখানে, যে কঠিন পদার্থগুলি অসমসারক ব্যাখ্যা করো। কঠিন পদার্থগুলো অসমসারক ব্যাখ্যা করো। অসমসারক মানে কি, আগে বৈশিষ্ট্যটার বা ধর্মটার সংজ্ঞা যদি আমাকে পরীক্ষায় দেয় যে এর সংজ্ঞা কি বা এর সমসারক বা অসমসারক বলতে কি বোঝো। অসমসারক বা অ্যানাইসোট্রপিক হচ্ছে যদি কোনো পদার্থের বিভিন্ন দিকে কোনো ভৌত ও রাসায়নিক ধর্ম
নির্ভরশীল হয়, অর্থাৎ বিভিন্ন দিকে যদি কোনো ভৌত ধর্মকে পরিমাপ করা হয় আর সেই ধর্মটা যদি আলাদা আলাদা হয় তাহলে তাকে বলা হয় অসমসারক ধর্ম। ব্যাপারটা কি বুঝিয়ে বলি, মানে যেহেতু নির্দিষ্ট প্যাটার্ন থাকে, কঠিন কেলাসাকার পদার্থের নির্দিষ্ট একটা প্যাটার্ন থাকে। বইতে দেখবে লাল বল আর ব্লু কালারের বল দিয়ে এইটা ব্যাখ্যা করেছে, আমি কালো বল আর সাদা বল দিয়ে ব্যাখ্যা করি। বইটার যে ব্যাখ্যাটা আছে আমি পরে আসছি, আমি নিজের একটা ব্যাখ্যা তোমাদেরকে দেখাচ্ছি বা বলছি। এইভাবে অ্যারেঞ্জমেন্টটা আছে, দেখে নিও, যদি একটু আলাদা হয় আমাকে বলবে। তোমরাও খাতাতে এইটা ড্র করে নেবে। তাহলে দেখো এরকম একটা প্যাটার্ন মেনটেন করেছে। আমি সাপোজ ভাবছি এইটা একটা দিক আর এইটা একটা দিক, বা আমি একটা লাইন টেনে তোমাকে বোঝাচ্ছি যে এই দিক বরাবর আমি একটা প্রপার্টি মেনটেন মাপছি, পরিমাপ করছি। এই দিক বরাবর কি ভৌত ধর্ম হতে পারে? বৈদ্যুতিক রোধ হতে পারে, তাপীয় পরিবাহিতা হতে পারে, প্রতিসারাঙ্ক হতে পারে, তাপীয় প্রসারণ হতে পারে। আমি যেমন তোমাকে ভেবে না, এই দিক বরাবর ইলেকট্রিক্যাল বা থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করছি, তাপীয় পরিবাহিতা বা তড়িৎ পরিবাহিতা আমি পরিমাপ করছি, যে এই দিক বরাবর কেমন তার পরিবাহিতা আছে, তাপের পরিবাহিতা বা তড়িতের পরিবাহিতা। আর এই কণাগুলো যেটা আছে, ভেবে না NaCl আছে বা FeCl3 আছে, অর্থাৎ দুটো কণা আছে, ক্যাটায়ন আর অ্যানায়ন আছে। তা কালোগুলো হবো ক্যাটায়ন আর সাদাগুলো হবো অ্যানায়ন। তাহলে এই দিক বরাবর আমি যদি এই দিক বরাবর যদি মাপি, তাহলে দেখো অ্যারেঞ্জমেন্টটা ওপরের দিকে সব সাদা কণাগুলো আছে আর নিচের দিকে সব কালো কণাগুলো আছে। অর্থাৎ এই দিকে যদি আমি পরিমাপ করি তাপীয় পরিবাহিতা বা তড়িৎ পরিবাহিতা, একটা মান পাবো। আবার ভেবে নাও আমি এই দিক বরাবর মাপছি, এই দিক বরাবর ভেবে নাও আমি মাপছি। তাহলে এই দিকে দেখো, এই দিকে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা আলাদা, এই দিকে অ্যারেঞ্জমেন্ট আলাদা, এই দিকে অ্যারেঞ্জমেন্ট আলাদা। তাহলে এই দিকে যখন তুমি তাপীয় পরিবাহিতা বা তড়িৎ পরিবাহিতা মাপবে তার মান, আর এই দিক বরাবর যদি তাপীয় পরিবাহিতা বা তড়িৎ পরিবাহিতা মাপবে তার মান কি একই হবে? কোশ্চেন করছি, একই হবে কি আলাদা হবে? এইটাকে আমি মনে রাখতে বলি, ছোট করে মনে রাখতে বলি, এটাকে বলবে ডিডি। ডিডি দিয়ে কি করে মনে রাখবে? যে ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি ইন ডিফারেন্ট ডাইরেকশন, ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি ইন ডিফারেন্ট ডাইরেকশন। এটা ডিটা ক্যাপিটাল করে দিলাম, দুটো ডি ক্যাপিটাল হয়ে গেল, সেই জন্য ডিডি বলে মনে রাখতে বললাম। তাহলে যদি কঠিন কেলাসাকার পদার্থ হয়, যেহেতু এর নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের অ্যারেঞ্জমেন্ট নির্দিষ্ট আছে, তাই যদি আমি কোনো ভৌত ধর্মকে পরিমাপ করি, যেমন তড়িৎ পরিবাহিতা বা তাপীয় পরিবাহিতা, তাহলে সেটা ডিফারেন্ট দিকে, বিভিন্ন দিকে বিভিন্ন মান হবে। বাংলায় লেখা আছে দেখবে, পরিমাপের অভিমুখের ওপর নির্ভরশীল। এই পয়েন্টটার মানে এটাই যে ডিফারেন্ট দিকে ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি হবে। পরিমাপের অভিমুখের ওপর, কোন দিকে পরিমাপ করছো তার অভিমুখের ওপর কিন্তু এই প্রপার্টিগুলো ডিপেন্ড করে। এবার বইতে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা আমি একটু দেখাই তোমাদের। এরকম দেখবে লাল বল আর কালো বল দিয়ে দেখাচ্ছে। এখানে একটা অভ্রের পাত বলে বলেছে, অভ্রের পাত। অভ্রটা যদি আমার কাছে ফিজিক্যালি তোমাদের পড়াতে পারতাম, মানে অফলাইন পড়াতে পারতাম, তাহলে অভ্রের পাতটা নিয়ে গিয়ে দেখাতাম। এবার এইখানে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা আগে বলি। এ বি একটা অ্যারেঞ্জমেন্ট দিয়ে, এই লাল বল আর কালো বলের একটা অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। এখানে দুটো রেখা টেনেছে, একটা টেনেছে এ থেকে বি
আর একটা টেনেছে সি থেকে ডি। সি থেকে ডি তে দেখো কণার সংখ্যা বা অ্যারেঞ্জমেন্ট, এই দিকের অ্যারেঞ্জমেন্ট আর এই দিকে অ্যারেঞ্জমেন্ট, আর এ বি রেখা বরাবর অ্যারেঞ্জমেন্ট যদি দেখো এই দিকে আর এই দিকে, দেখো এই দিকে কণার সংখ্যা এই দিকে কণার সংখ্যা একই আছে, অ্যারেঞ্জমেন্টটা দেখে নাও, এদিকে ব্লু এদিকে রেড, এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট আছে, আর এই দিকে সবগুলোই রেড সবগুলোই ব্লু। এখন তাহলে এই দিকে লাল রঙের সব বল আছে, এইদিকে ব্লু রঙের বল আছে, আর এই দিকের যে অ্যারেঞ্জমেন্ট এ বি বরাবর আর সিডি বরাবর একই নয়, বিন্যাস ভিন্ন দিকে ভিন্ন হওয়ায়, বিভিন্ন দিকে বিভিন্ন হওয়ায় পরিমাপের যে ভৌত ধর্মগুলো পরিমাপ করব সেগুলো আলাদা আলাদা হবে। মাইকা ফয়েল দিয়ে যে এক্সাম্পল দিয়েছে, মাইকা ফয়েল একটা পাতলা ফয়েলের মতো হয়, ওপরের দিকে অ্যারেঞ্জমেন্ট আর সাইডের অ্যারেঞ্জমেন্ট তার আলাদা হয়। এখন তুমি যদি ওপরে আঘাত করো কোনো কিছু দিয়ে, হাতুড়ি দিয়ে বা কোনো কিছু শক্ত জিনিস দিয়ে যদি আঘাত করো, তাহলে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট আলাদা, এইখানে এর ঘাত সহ্য করার ক্ষমতা বেশি ওপরের দিকে। সাইডে যখন তুমি আঘাত করবে তখন তার ঘাত সহ্য করার ক্ষমতা আলাদা বা অ্যারেঞ্জমেন্ট আলাদা, তাই যখনই সাইডে তুমি আঘাত করবে ভেঙে যাবে, কিন্তু ওপরের দিকে আঘাত করলে ভাঙবে না। অপরের পাত্রটা দেখাতে পারলে ভালো হতো, আমার কাছে নেই এই মুহূর্তে। তো এইরকম অ্যারেঞ্জমেন্টের জন্যই কিন্তু হয়। যদি কঠিন কেলাসাকার পদার্থ না হতো তাহলে কিন্তু আলাদা ব্যাপার হতো, সেটা আমি একটু পরে ডিসকাস করছি। তাহলে যেহেতু অ্যারেঞ্জমেন্ট আলাদা, উপরের দিকে সাইডে এই সাইডে ধারে আলাদা আলাদা যদি থাকে, তাহলে তার ভৌত ধর্মগুলো আলাদা আলাদা পরিমাণ দেবে বা মাপ দেবে, ভ্যালুটা আলাদা হবে। ডিডি সেই জন্য বলেছি ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি ইন ডিফারেন্ট ডাইরেকশন। এর সাথে সাথে আরেকটা তাহলে ধর্ম আলোচনা করি, অনিয়তাকার কঠিন পদার্থের যে ধর্মটা আছে সেটা কি আছে বুঝতেই পারছো। এটা যদি অসমসারক হয় তাহলে এটা কি হবে, সমসারক হবে, আইসোট্রপিক হবে। এবার আমাদের তো একটা প্যাটার্ন আছে মনে রাখার, অসমসারক, অ্যানিসোট্রপিক, এটা কেলাসাকার পদার্থ হলে। সাধারণত তোমাদেরকে যদি বলে তাহলে কেলাসাকারে প্রথমে মনে হবে আইসোট্রপিক, আর অনিয়তাকারে মনে হবে অ্যানাইসোট্রপিক, কিন্তু এখানে আলাদা, কেলাসাকারে অ্যানাইসোট্রপিক আর অনিয়তাকারে আইসোট্রপিক বা সমসারক। সমসারকের মানেটা কি হয় মনে রাখবে, এসডি বলে মনে রাখবে, এসডি। ইংলিশটা আমি মনে রাখতে বলি সুবিধা হয়। এসডি মানে কি, সেম ফিজিক্যাল প্রপার্টি ইন ডিফারেন্ট ডাইরেকশন। তাহলে সেম ফিজিক্যাল প্রপার্টি হয় ডিফারেন্ট ডাইরেকশনে, এসডি বলা হয়। এইটা প্যাটার্নটা কেমন হবে, যেহেতু দেখো সমসারক পদার্থের, সমসারক বলছি অনিয়তাকার কঠিন পদার্থের কোন রকম অ্যারেঞ্জমেন্ট থাকে না, প্যাটার্ন থাকে না। না এরকম আছে, এরকম আছে না, কোনো প্যাটার্ন নেই। এই ছবিটা আমি আঁকলাম, তোমরা একটা এঁকে নেবে নিজের মতো করে, এইটাই আঁকতে হবে তার কোনো মানে নেই। এখন তুমি ভেবে নাও এই রেখা বরাবর একটা তুমি পরিমাপ করছো, তাহলে এই রেখা বরাবর যখন তুমি পরিমাপ করতে যাচ্ছ তাহলে দেখছো যে এইখানে, এবার আরো দূর পর্যন্ত যাব, এইখানে দেখছিস কালো সাদা এরকম আছে, এখানে আবার কালো 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 আছে, আবার হয়তো দূরে গিয়ে দেখবে আবার কালো সাদা, একটা অ্যাভারেজ অ্যারেঞ্জমেন্ট পাবে, গড় একটা অ্যারেঞ্জমেন্ট পাবে। গড় একটা মান পাবে, তাহলে যেহেতু গড় অ্যারেঞ্জমেন্ট আছে তাহলে মানটাও একটা গড় মান পাবে। আর এই দিকে যদি তুমি তুমি নাও, এই দিকে রেখা বরাবর তুমি একটা মাপ দিচ্ছ,
তাহলে এই দিকেও তুমি দেখবে নির্দিষ্ট কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, তাহলে একটা গড় মান পাবে। এই দিকেও যখন তুমি প্রপার্টিটা মেজার করবে তাহলে এই দিকেও গড় একটা মান পাবে, অর্থাৎ প্রায় সমান পাবে। যেহেতু অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট দিকে অ্যাভারেজ একটা অ্যারেঞ্জমেন্ট আছে, তাই ভ্যালুটা একই পাবে বা প্রায় একই পাবে। বুঝতে পারছি ব্যাপারটা? যেহেতু অ্যারেঞ্জমেন্ট একটা গড় বা একটা অ্যাভারেজ অ্যারেঞ্জমেন্ট আছে, তাই যখন এই দিকে মাপবো দেখবো কণার সংখ্যাগুলো প্রায় একই রকম আছে, প্রায় একই রকম মিলে যাচ্ছে, এই দিকেও প্রায় কণাগুলো একই রকম মিলে যাচ্ছে, একটা অ্যাভারেজ অ্যারেঞ্জমেন্ট পাবে। সেই জন্য ফিজিক্যাল প্রপার্টি যদি তুমি অনিয়তকার কঠিন পদার্থের ক্ষেত্রে যে কোনো ডাইরেকশনে মাপো প্রায় একই পাবে বা সমান পাবে। বোঝা গেছে তাহলে এই পয়েন্টটা? আর এইটা কিন্তু পরীক্ষায় থাকে, বারবার বলে দিচ্ছি, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় থাকে। আর ওয়ার্ম আপ এক্সারসাইজে দেখলেও কিন্তু তুমি পাবে, অর্থাৎ পরিচ্ছেদ সংক্রান্ত কোশ্চেনেও তুমি এটা পাবে। কঠিন কেলাসাকার পদার্থের আরেকটা বৈশিষ্ট্য যে এইটাকে বলা হয় ট্রু সলিড। ট্রু সলিড বা প্রকৃত সলিড বলতে আমরা যেটা বুঝি, প্রকৃত কঠিন পদার্থ, সেটা হচ্ছে কেলাসাকার পদার্থ বলতে আমরা কিন্তু প্রকৃত কঠিন কেলাসাকার পদার্থ বুঝি। প্রকৃত কঠিন পদার্থ বলতে কেলাসাকার কঠিন পদার্থকেই বোঝানো হয়, ট্রু সলিড বলা হয় এটাকে। এইটাকে বলা হয়, এখান থেকে একটা কোশ্চেন দেয়, এটা ইম্পর্টেন্ট বা স্টার দিয়ে রাখলাম আমি। এইটাকে বলা হয় সিউডো সলিড বা ছদ্ম কঠিন পদার্থ, সিউডো সলিড বলা হয়। আর এটার আরেকটা একে বলা হয় অতি শীতলীকৃত সান্দ্র তরল। এটা সিউডো সলিড এবং অতি শীতলীকৃত সান্দ্র তরল। সুপার কুলড ভিসকাস সলিড। আন্ডারলাইন করে রাখবে, সুপার কুলড ভিসকাস সলিড। তোমাকে পরীক্ষায় কি কোশ্চেন দেয় যে এইটা সিউডো সলিড এবং অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয় কেন? ছদ্ম কেলাসাকার কঠিন পদার্থ বলা হয়, ছদ্ম কঠিন পদার্থ কেন বলা হয়, বা অতি শীতলীকৃত সান্দ্র তরল থেকে কোশ্চেনটা দেয়। সুপার কুলড হাইলি ভিসকাস সলিড বলা হয় কেন? একে ভিসকাস লিকুইড বলা হয় কেন? ভুল বলছি, ভিসকাস লিকুইড, অতি শীতলীকৃত সান্দ্র তরল, ভিসকাস লিকুইড। আচ্ছা, ভিসকোসিটি কার ধর্ম? তরল পদার্থের ধর্ম না কঠিন পদার্থের ধর্ম? তরল পদার্থের ধর্ম হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি মানে কি? যদি কোনো তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ ফ্লো হয়, সেই ফ্লোটাকে যদি বাধা দেওয়া হয়, রেজিস্ট্যান্স টু ফ্লো, তাকে বলা হয় ভিসকোসিটি বা ভিসকাস বলা হয়। এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি কেন একে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয়। তরলের যেমন গড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, আমি এইদিকে ড্র করছি ছবিটা, এইটার ক্ষেত্রেই বলছি কিন্তু, হ্যাঁ, তরলকে যদি তুমি কোনো উঁচু জায়গা থেকে বা আনত তলে, এরকম ভাবে অবনত তলে যদি তুমি ছাড়ো, তাহলে সে ফ্লো হবে। যদি সেটা জল থাকে তার ফ্লো, যদি সেটা গ্লিসারিন থাকে তার ফ্লো, যদি সেটা মধু থাকে তার ফ্লো একই রকম হবে কি? তিনটেরই ফ্লো কি একই রকম হবে? নিশ্চয়ই তিনটের ফ্লো একই রকম হবে না, আলাদা হবে। যার ভিসকোসিটি কম তার ফ্লো বেশি হবে, যার ভিসকোসিটি হাই তার ফ্লো কম হবে। তাহলে এখানে বলছে ভিসকাস লিকুইড, কঠিন পদার্থ তো ভিসকোসিটি ভেরি ভেরি হাই হয়, সে তো ফ্লো হবেই না। কিন্তু অনিয়তাকার কঠিন পদার্থ হলে তার একটা ফ্লো হওয়ার টেন্ডেন্সি দেখা যায়, সেই জন্য তাকে অতি শীতলীকৃত তরল বলা হচ্ছে, সান্দ্র তরল। মানে এরকম ভাবে একটা জেলি জেলি ভাব বা জেলির মতো একটা পদার্থ, সেইটা বোঝাতে চাইছে। এটা এক্সাম্পলও দেখা যায় যে
অনিয়তাকার কঠিন পদার্থের এই প্রবণতা দেখা যায়, নিচের দিকে গড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। কাঁচের ক্ষেত্রে এটা দেখা যায়, কাঁচের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। কাঁচের মতো কঠিন পদার্থ যদি থাকে, অনিয়তাকার কঠিন পদার্থ থাকে, যাদের মধ্যে তরলের মতো এই প্রবাহিত হবার ধর্ম, প্রবাহমান মানতা ধর্ম প্রদর্শন করে। এই কথাটা দেখবে লেখা আছে, প্রবাহ মানতা ধর্ম, ফ্লো হবার টেন্ডেন্সি দেখা যায়। এর এক্সাম্পল দিয়ে বলেছে যে বহুদিন পুরনো যদি কোনো বাড়ি থাকে, সেই বাড়ির জানলায় যে সার্সিগুলো থাকে বা তোমার যে কাঁচগুলো, জানলার কাঁচগুলো থাকে, সেটা কি হয় মানে অনেকদিন পুরনো, 100 বছর পুরনো বা 200 বছর পুরনো, তার নিচের দিকে, জানলার কাঁচের নিচের দিকে মোটা হয়ে যায়, ঠিক হয়ে যায়, পুরু হয়ে যায়, আর ওপরের দিকে পাতলা থাকে, থিন থাকে। নিচের দিকে মোটা হয়ে যায় আর ওপরের দিকে পাতলা থাকে, নিচের দিকে মোটা হয়ে যায়। এটা কেন হয়? এটা কাঁচের তৈরি, কাঁচ অনিয়তাকার কঠিন পদার্থ। এখন ওই ঘরের জানলায় অনেক দীর্ঘদিন ধরে, এটা একদিনের ঘটনা নয়, অনেক দিনের ঘটনা, এরা রোদ পাচ্ছে। যখনই সে রোদ পাচ্ছে তাহলে সে একটু মেল্ট হচ্ছে, একটু গলছে, গলার সাথে সাথে সে নিচের দিকে ফ্লো হচ্ছে। যেহেতু বললাম প্রবাহমানতা ধর্ম দেখা যায়, নিচের দিকে ফ্লো হচ্ছে। এরকম দীর্ঘদিন ধরে সে কাঁচটা উত্তপ্ত হয়ে, গরম হয়ে, মেল্ট হওয়ার পর, গলার পর ধীরে ধীরে নিচের দিকে কণাগুলো প্রবাহিত হচ্ছে। নিচের দিকে কি হচ্ছে? মোটা হয়ে যাচ্ছে আর উপরের দিকে পাতলা হয়ে যাচ্ছে, যেহেতু নিচের দিকে সে গড়িয়ে যাবার একটা প্রবণতা দেখাচ্ছে। এই এক্সাম্পলটাই প্রুভ করে যে কাঁচের প্রবাহমানতা ধর্ম আছে বা ফ্লুইডিটি বা ফ্লো হবার একটা টেন্ডেন্সি আছে। সেই জন্য কাঁচকে বলা হচ্ছে বা অনিয়তাকার কঠিন পদার্থকে বলা হচ্ছে যে এটা খুব ঠান্ডা করে, অতি শীতল করে একটা তরল পদার্থকে রাখার মতো। সেই জন্য হাইলি ভিসকাস সুপার কুলড লিকুইড বলা হচ্ছে। ভিসকসিটি বেশি, অনেক বেশি, কঠিন পদার্থের তো অনেক বেশি, কঠিন পদার্থের তুলনায়, কেলাসাকার কঠিন পদার্থের তুলনায় একটু কম আছে, প্রবাহমানতা ধর্ম দেখা যায়। তাহলে এরকম কোশ্চেন তোমাকে দিতে পারে, এটা দেয় পরীক্ষায়। কাঁচকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয় কেন? একে সিউডো সলিড বলা হয় কেন? সিউডো সলিড যদি কোশ্চেন দেয় বা ট্রু সলিড থেকে যদি কোশ্চেন দেয়, বাংলা মিডিয়ামে দেয় না, ইংলিশ মিডিয়ামে দিয়েছে দেখেছি, সেটা বলবে এই যে বৈশিষ্ট্যগুলো বললে পরপর, সেই বৈশিষ্ট্যগুলো বলার পর বলবে এটা কঠিন পদার্থের এই বৈশিষ্ট্য, যেমন শার্প মেল্টিং পয়েন্ট, নির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্ট, জিওমেট্রিক্যাল শেপ, লং রেঞ্জ অ্যারেঞ্জমেন্ট, অসমসারক ধর্ম, রিজিড, দৃঢ় বা অসংনম্য হওয়ার জন্য একে ট্রু সলিড বা প্রকৃত সলিড বলা হয়, যেটা কঠিন পদার্থের বৈশিষ্ট্য। আর অসমসারক গুলোকে বলা হয় যেহেতু এর মধ্যে শার্প মেল্টিং পয়েন্ট নেই, নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই, আর নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট বা বহুদূর পর্যন্ত বিস্তৃত নয়, শর্ট রেঞ্জ পর্যন্ত বিস্তৃত, সমসারক প্রপার্টি দেখা যায়, এইটার একটা সান্দ্রতা দেখা যায়, মানে প্রবাহমানতা ধর্ম দেখা যায়, সেই জন্য একে সিউডো সলিড বা ছদ্ম সলিড বলা হয়, ছদ্ম কঠিন পদার্থ বলা হয়। এখান পর্যন্ত পড়ে নেবে। আচ্ছা, কোয়ার্জ দিয়ে একটা কোশ্চেন আছে। কোয়ার্জটা যেহেতু আমার বইতে এই মুহূর্তে নেই, তোমরা আমার ভিডিওটা দেখবে, অনেকে দেখেছো হয়তো, ভিডিওটা দেখবে, ভিডিওটাতে ডিসকাস করা আছে। আজকের ক্লাসের ভিডিওটাও আমি আপলোড করে দেবো। আগে ভিডিওগুলো দেখবে, একটু ঝাপসা, তুমি ক্লিয়ার ছবি পাবে না, কারণ ওইগুলো স্ক্রিন রেকর্ডিং করা হয়েছে, ওইগুলো অন্য মোবাইলে বা এইচডি কোয়ালিটির ভিডিও নয়। আজকে যে ভিডিওটা আমি দেবো সেটা কিন্তু একটু হাই কোয়ালিটির ভিডিও হবে, কারণ অন্য মোবাইলে রেকর্ড করছি, ভালো রেকর্ডিংটা হবে। তাহলে আজকের ক্লাসের ভিডিওটাও দেবো। আর কোয়ার্জ রিলেটেড যে কোশ্চেনটা বলেছি আমি, সেইটা আমার ভিডিও থেকে তুমি দেখে নেবে। যদি বুঝতে না পারো আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা